তার মানে তো আর এই কথাটা দাঁড়ায় না যে ধৃতি আর রিভাইভ করবে না। আপনার কথায় কোনো জোর নেই কেন ডক্টর ঘোষ? হ্যাঁ, আপনি তো সত্যি কথা বলেন, সত্যি কথা নিয়ে আপনার কাজ, সত্যি নিয়ে আপনার কারবার। একটা কথা সত্যি করে বলুন তো, আপনারও কি মনে হচ্ছে না, মনে মনে আপনিও কি ভাবছেন না যে ধৃতির এবার সত্যিই বাড়ি ফেরা আর হলো না? সাজবাতি, তখন থেকে এইসব কথাগুলো কেন বলে যাচ্ছ? না, অন্তত বাচ্চার মুখ না দেখে আমি ওকে কিছুতেই যেতে দেব না সাজবাতি। জন্ম দিলাম আমি, এত বড়টা করলাম, লালন পালন করলাম, আমার আমার কোনো জোর নেই, আমার কোনো দাবি নেই ওর উপরে। তুমি বলছো চুপ করো, চুপ করো, চুপ করো। এই যে তোমার চোখ দুটো এত লাল কেন ভাইয়া? আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব কেঁদেছো। চুপ করো তো সাজবাতি। বাবুটা কত আশা করে আছে, সবাই মিলে বাহার কাছে গিয়ে বাহাকে একেবারে চমকে দেবে। দিদিভাই, দিদিভাই, ওর সে আশা পূরণ হবে না, কিছু হবে না দিদিভাই। এত অসময়ে বাপ কাকাকে এমন ভাবে রেখে সকলকে কাঁদিয়ে দাদা এত বড় শাস্তি আমাদের জীবনে কেন বলো তো? আমি তো কেন তো কোনো অন্যায় করিনি দাদা, তাহলে কেন? প্লিজ প্লিজ, এনাফ অফ ইট মির্জা। এত পেসিমিস্টিক কথা বলবেন না। আমরা সকলেই জানি ডেস্টিনি ইজ ডেস্টিনি, আর ডেস্টিনি আমার কাছে নেচার, প্রকৃতি। সেই নেচারকে বলুন, প্রকৃতিকে বলুন, আমরা দখলে রাখার, তাকে বশে রাখার চেষ্টা করেছি, কিন্তু পারিনি যে তা নির্দ্বিধায় স্বীকার করে নেওয়াই ভালো। ধৃতির রোগটা যে পর্যায়ে গেছে সেটা নিরাময়যোগ্য কখনোই নয়, সেটা আমরা সকলেই জানি, কিন্তু তা বলে তো হাল ছেড়ে দিতে পারি না। হাল ছেড়ে দেবো আমরা? এই সময় মনের জোর রাখাটা সবচেয়ে বড় ফ্যাক্টর। এটা কেন বুঝতে পারছেন না আপনারা? সাজবা দিদি, ডক্টর আমাদের একটাই আশার কথা বারবার শুনিয়েছে, যে দাদা ভাইয়ের মনের জোর খুব বেশি। শুধু তাই নয় বলছি, স্মৃতির ভেতরে 5 বার প্রবল ইচ্ছে, তাই ও 5 বার জন্য প্রাণপণ লড়াই করছে। আর আমরা যদি দাদা ভাইয়ের সঙ্গে না লড়ি, তাহলে দাদা ভাই একা একা লড়বে কি করে বলো তো? যদি আমরা দুর্বল হয়ে পড়ি, তাহলে লড়াইটা চালাবেটা কে বলো? আমি যাবো ভাইয়া, আমি ওর কাছে যাবো, প্লিজ। না সাজবা দিদি, দাদা ভাইয়ের খুব ইচ্ছে যে আসছে তাকে একবার যেন চোখের দেখা দেখে যেতে পারে, আর সেই ইচ্ছার অসম্মান আমি করতে পারবো না। আর এই অবস্থায় তোমাকে ফ্লাই করানোর রিস্ক আমি কিছুতেই নেব না। তুমি বাড়িতেই থাকো, আমি ওখানে গিয়ে দাদা ভাই কেমন আছে না আছে তার প্রত্যেক মুহূর্তের খবর তোমাদের দেব। কোনো কিছু চেপে রাখো না, and it's a promise.
রে উর্জি, তুই ওকে একা নিয়ে আসতে পারবি বাবা? কে? ওকে কে সাজিয়ে দেবে বলতো? ও যে বড় শৌখিন ছেলে আমার, তুই পারবি? মেজো, ও যে বড় শৌখিন। অনেক তো বয়স হলো দাদা, পৃথিবীর অন্য জল তো অনেক দিন ধ্বংস করলাম। এখন আমাদের তুলে নিয়ে বাবুটার জীবনের পরমায়ু কি একটু একটু বাড়ানো যেত না? দাদা বলো তো, ঈশ্বরের কি বিচার, কি বিচার এটা ঈশ্বরের? আমার উপর যদি আপনাদের এতটুকু বিশ্বাস থাকে, আমার কথায় যদি এতটুকু ভরসা থাকে, তাহলে আমি বলছি, আপনারা শুনুন, ধৃতি আবার এ বাড়িতে ফিরে আসবে। আসবেই। এত সহজে সারেন্ডার করা ছেলে ধৃতি নয়। করছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছিলাম যে আর্য বলেছে যে ও বাড়ি থেকে সরাসরি এয়ারপোর্ট চলে যাবে, তুমিও বেরিয়ে পড়ো, না হলে দেরি হয়ে যাবে। হ্যাঁ আমি বেরোচ্ছি। ভাইয়া, ভাইয়া গিয়ে যদি দেখো ও কথা বলার মতো অবস্থায় আছে, কয়েকটা কথা আমার হয়ে ওকে বলে দেবে। কি কথা? ওকে বলো যে ওকে তো আমি স্বার্থপর বলেছিলাম, স্বার্থপর ভেবেছিলাম, আসলে আমি ভুল করেছিলাম। স্বার্থপর আমি নিজে স্বার্থপর। আসলে ধৃতির মতো বড় আলোর নিচে কখনো দাঁড়ায়নি তো। আমি আসলে খুব ছোট মনের মেয়ে ভাইয়া, আমি কোনোদিনই ওর যোগ্য ছিলাম না, কোনোদিন না। আর তাই হয়তো ওকে চলে যেতে হচ্ছে, আমাকে ছেড়ে তাই ওকে চলে যেতে হচ্ছে। সাজবাতি? হ্যাঁ ডক্টর ঘোষ, আমি এখন মনে মনে বিশ্বাস করি, জানেন, আমি কোনোদিনও ধৃতির যোগ্য ছিলাম না, কোনোদিনই না, কোনোদিন না। খাঁটি সোনা কি সকলের সহ্য হয় ডক্টর ঘোষ? হয় না, হয় না। সোনায় খাদ মেশাতে হয়। আর ধৃতি এমনই একজন মানুষ যার তো কোনো খাদ নেই, কোনো খাদ নেই, একদম খাঁটি একটা মানুষ। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাস সাজবাতিদি গান গাইছে, শুনতে পাচ্ছ না? তো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে, ফুল ফুটিয়ে গেল শত
যত সে চলে গেল বলে গেল না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু